খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। ব্যাংকের দীর্ঘদিনের ইতিহাসে কখনো নির্বাচন হয়নি। বর্তমানে যাদের প্রচেষ্টায় সত্যিকারের নির্বাচন হতে চলেছে তাদের বিরুদ্ধে শহর জুড়ে পোস্টার পড়ল। গণ্যগড়ে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের এহেন ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। কয়েক দশক ধরে এই সমবায় ব্যাংক ছিল নবগ্রাম নাগরিক সমিতির হাতে। আদতে যারা রাজনৈতিকভাবে বাম সমর্থক, বছর 5 আগেও গ্রীষ্মকালে এই ব্যাংকের ভেতরে ঢুকে গরমে হাঁসফাঁস করতেন গ্রাহকেরা। তবে মানস রায় চেয়ারম্যান পদে বসার পর ছবিটা বদলেছে। ব্যাংকের গোটা ভবন বাতানুকূল হয়েছে। তাদের দাবি 2018 সালে তারা ক্ষমতায় আসার পর থেকে সব ধরনের রাজনৈতিক সত্তার মানুষদের প্রভাব বেড়েছে এই ব্যাংকে। 2018 সালে যখন বোর্ড নির্বাচন ঘোষণা করেছিল, সেই সময়তে ব্যাংক বোর্ড দখল হয়েছিল, মানে বিপক্ষ নবগ্রাম নাগরিক সমিতির পক্ষে কেউ নমিনেশন জমা দিতে দেয়নি, এরা জমা দিতে দেয়নি। 5 বছর বোর্ড চলেছে, কিন্তু আমাদের মনে হয়েছে 5 বছর ব্যাংকে, আমরা একদম তথ্যভিত্তিক কথা বলতে পারি, অনেক দুর্নীতি হয়েছে। গণতন্ত্রের সবথেকে ভালো একটা দিক হচ্ছে বাক স্বাধীনতা, এটা আমাদের অধিকার। কিন্তু আমরা আমাদের দোষেই গণতন্ত্রের সেই অধিকারটাকে নষ্ট করি। কীভাবে নষ্ট করি? আমরা গঠনমূলক সমালোচনা না করে কুৎসা, নিন্দা, অপপ্রচার করি। একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। ডিপোজিট ছিল, আমরা যখন ব্যাংকে গেছি, দায়িত্ব নিয়েছি, সম্ভবত 61 কি 62 কি 63 কোটি টাকা, এক্স্যাক্টলি আমার মনে নেই। এবং যখন ব্যাংক ছেড়ে এসেছি তখন ডিপোজিট ছিল 85 কোটির উপরে, প্রায় 88 কোটির মতো। এক্স্যাক্টলি এটা আমার মনে নেই, হয়তো 1% 2% এদিক ওদিক হতে পারে। তাহলে ডিপোজিটটা কাদের? এই এলাকার মানুষদের। মানুষ যদি সমর্থন না করতো, এই একটা ছোট্ট কোঅপারেটিভ ব্যাংকে 18টা ব্যাংক আছে, ন্যাশনালাইজড এবং প্রাইভেট ব্যাংক এই অঞ্চল মিলিয়ে 18টা আছে। সব তাবড় তাবড়, স্টেট ব্যাংক থেকে শুরু করে HDFC ব্যাংক দুটো করে আছে, অ্যাক্সিস ব্যাংক, অনেক ব্যাংক আছে, PNB। তাও একটা ছোট্ট কোঅপারেটিভ ব্যাংকে মানুষ এই 5 বছরে 25 কোটি টাকা ডিপোজিট বাড়িয়েছে। শুধু ডিপোজিট নয়, তোমার অ্যাসেট বেড়েছে, ইনভেস্টমেন্ট বেড়েছে। স্থানীয়দের আলোচনায় কান পাতলে শোনা যাবে একটা সময় শুধুমাত্র বাম মনস্করাই ব্যাংক পরিচালনা কিংবা ব্যাংকে গ্রাহক হওয়ার সুযোগ পেতেন। তবে বর্তমানে সবকিছুরই আমূল পরিবর্তন হয়েছে। ব্যাংক হয়েছে শুধুমাত্র ব্যাংকের মতো, যে ব্যাংক আর্থিক ভিত মজবুত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাতেও অবদান রেখেছে। ব্যাংকের যদি 65-70 বছরের ইতিহাস হয়, গত 5 বছর অর্থাৎ 2018 থেকে 2023 আমরা ব্যাংকটা চালিয়েছি। বাকি 65 বছর কি 64 বছর একটা নির্দিষ্ট মতাদর্শের, রাজনৈতিক মতাদর্শের মানুষটাই ব্যাংকটা চালাতেন। তারা সব ভুল করেছে কথা আমি বলবো না, নিশ্চয়ই ভালো কিছু করেছেন। এবং তাদের যেটা নিয়ম ছিল যে তাদের মতাদর্শের মানুষরাই এই ব্যাংকের গ্রাহক, মেম্বার হতে পারতেন, সদস্য হতে পারতেন। এবং শুধু যে তাদের সেক্টরই পারতেন তা না, তাদেরই একটা অংশ, এই যে তুমি নাগরিক সমিতি বললে যারা করেছে, সবাই কিন্তু সেই রাজনৈতিক মতাদর্শের মানুষরা পড়ে আমাকে অনেকেই বলেছে তাদের অনেকের ফ্যামিলি মেম্বার হতে পারেনি, আমাদের আমলে মেম্বার হয়েছে। সবাইকে ওরা করতো না, ওরা নির্দিষ্ট একটা সেই শ্রেণীর মানুষকে, সেই মতাদর্শের মানুষদেরই করতো। এটা নবগ্রামের সবাই জানে, আমি নতুন করে কিছু নেই। কিন্তু আমরা বোর্ডে আসার পর সব ধরনের মানুষকে মেম্বার করেছি, সে বাম হোক, ডান হোক, গেরুয়া হোক, রাজনৈতিক মতাদর্শ, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে যাদের সমবায় দপ্তরের আইন অনুযায়ী মেম্বার হওয়ার অধিকার আছে, প্রত্যেককে মেম্বার করেছি। কোভিডের সময় তোমাদের হয়তো মনে আছে, তোমরা যদি এই এলাকাতেই থাকো, কোভিডের সময় একটা অ্যাম্বুলেন্স কিনেছিলাম। কেন? কোভিড পেশেন্টদের জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। পাওয়া গেলে তোমার 10,000, 20,000, 25,000 টাকা করে চার্জ নিত। তো আমাকে একজন বামপন্থী ভাই, ছোটো ভাই আমাকে বললো, মানবদা তুমি তো এত ভালো কাজ করছো, একটা অ্যাম্বুলেন্স কেন। আমি তার নামটা বলছি না। আমরা সঙ্গে সঙ্গে বোর্ডে পাস করে অ্যাম্বুলেন্স কিনেছি। সেই অ্যাম্বুলেন্স আমরা সব ভাই গাড়ি কিনেছি, মেম্বারদের কেউ মারা গেলে তাদের সম্মান জানানোর জন্য ফ্রি অফ কস্টে শ্মশান ঘাটে পৌঁছে দিচ্ছি। আর এতে তো টাকা লাগবে, অর্থ তো লাগবে, বিনা পয়সা তো অ্যাম্বুলেন্স আসবে না, বিনা পয়সা তো আর সব ভাই গাড়ি আসবে না। স্টাফদের তুমি জিজ্ঞাসা করে দেখবে, স্যালারি প্রত্যেকটা স্টাফে কম বেশি, বা যাদের খুব কম ছিল তাদের তো অনেক বেড়েছে। যেমন আমি বলি যে সিও সাহেব, আমরা যখন যাই ব্যাংকে যাই তখন সিও সাহেবের মায়না অত্যন্ত কম ছিল, কিন্তু সিও হায়েস্ট পোস্ট। আমরা যখন আসি সিও সাহেবের তার 3 গুণ মায়না করে এসেছিলাম। ম্যানেজার থেকে বলো, কেরানি অবধি প্রত্যেকের মায়না 50%-এর ওপর বেড়েছে। এছাড়াও কতগুলো সুবিধা করে এসেছি, ইন্স্যুরেন্স করে এসেছি, 50 লাখের ইন্স্যুরেন্স করে এসেছি, মেডিক্লেম দিয়ে এসেছি। আমার সম্ভবত 4 লাখ না 5 লাখের মেডিক্লেম করে এসেছিলাম প্রত্যেকটা স্টাফে। তোমার 2012 সালের পর থেকে কোঅপারেটিভ সার্ভিস কমিশন এসে যাওয়ার পর থেকে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টটা বোর্ডের পাওয়ারের বাইরে চলে গেছে। একমাত্র আমরা পারতাম কন্ট্রাকচুয়ালে নিতে, আর একমাত্র পারতাম আমরা গ্রুপ ডিতে নিতে। আমরা গ্রুপ ডিতে 2জন স্টাফকে রিক্রুট করে এসেছি। মানে এক্স স্টাফদের রিটায়ারমেন্টের পর তোমার
পেনশন প্রকল্প আমরা চালু করে এসেছি। আমাদের বোর্ড 18 সালের পর যবে থেকে আমরা দায়িত্ব নিয়েছি তারপর থেকে যারা যারা রিটায়ার করেছেন তাদের প্রত্যেককে পেনশনের ব্যবস্থা করেছি। হয়তো 50,000 60,000 পেনশন দিতে পারিনি, কিন্তু 7,000 8,000 9,000 এরকম ভাগ করে 3টে ক্যাটাগরি ভাগ করে প্রত্যেকে পেনশন পাচ্ছে। যে একমাত্র কোঅপারেটিভ ব্যাংকের এটিএম সারা ভারতবর্ষ তোমরা ঘুরে দেখবে যে কোনো এটিএমে তোমার জলের ব্যবস্থা নেই। আমার কিন্তু অ্যাকোয়াগার্ড লাগানো আছে, আমাদের বোর্ড সেটা লাগিয়েছে, এবং ওখানে কোনো গ্রাহক টাকা তুলতে এসে তৃষ্ণার্ত হলে জল খেতে পারে। এবং রাস্তা দিয়ে যেন কোনো পথিক যাচ্ছে সাধারণ মানুষ, তারও যদি গরমকালে তেষ্টা পায় সেও গিয়ে একটা কাগজের কাপে জল নিয়ে জল খেতে পারে। রিপোর্ট দেখলেই তোমরা বুঝতে পারবে কোন জায়গায় কম আছি। একমাত্র কম আছি এনপিএতে, যেটা কম থাকা জরুরি, অর্ধেক এনপিএ করে দিয়েছিলাম, তাও অনেক কমিয়েছিলাম, বললাম কোভিডের সময় বেড়ে গেছিলো। বাকি সবে গ্রোথ, কোনোটায় 50%, কোনোটা 100%। ডিপোজিট থেকে শুরু করে প্রফিট, ইনভেস্টমেন্ট সব জায়গায় বেড়েছে। তো এই যে ব্যবস্থাগুলো করেছি, তোমরা জানো হয়তো 15 বছর আগে এখানে ডেলি সেভিংস চালু ছিল, এবং ডেলি সেভিংয়ে একটা বড় টাকা স্ক্যাম হয়েছিল। এক্স্যাক্ট আমার মনে নেই, তবে ওটা 15-20 লাখ টাকার আশপাশে আজ থেকে 15-16 বছর আগে স্ক্যাম হয়েছিল। তো ডেলি সেভিংসটা বন্ধ হয়ে গেছিল। তো ডেলি সেভিংসটা আমি উন্নত প্রযুক্তির মাধ্যমে ডেলি সেভিংস চালু করে এসেছি আমরা, এবং এখন পার ডে আমার মনে হয় 70 থেকে 80,000 টাকা পার ডে ডেলি সেভিংস থেকে ব্যাংকের সেভিংস বাড়ে। এটা একটা ব্যাংকের ভালো প্রফিটের জায়গা, আর দোকানদারদের এটা সুবিধা, কারণ অনেকেই বলতো ডেলি সেভিংস চালু করো, একটা স্ক্যাম হয়েছিল বলে এতদিন চালু ছিল না। তো এই সবগুলো করেছি। তোমার অনেক কিছু এমন জিনিস আছে যেগুলো ধরো এর আগে ভাবনার মধ্যে ছিল না, তো করেছি, ভালো মনে হয়েছে করেছি, এলাকার মানুষের ভালো করেছি, গ্রাহকদের ভালো করার চেষ্টা করেছি। তোমরা যদি রাজনৈতিক দলগুলো ছেড়ে, রাজনৈতিক দলগুলো কুৎসা নিন্দা একে অপরকে করবে, যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই, কিন্তু তুমি যদি গ্রাহকের কাছে যাও, সদস্যদের কাছে যাও, আমার মনে হয় বেশিরভাগ মানুষই প্রশংসা করে। পূর্বতন বোর্ডের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে পোস্টার পড়ল। পোস্টার মারল নবগ্রাম নাগরিক সমিতি। তারাও একসময় নির্বাচনের ধার ধারেননি। নবগ্রাম নাগরিক সমিতির সদস্য শিবশঙ্কর চক্রবর্তী বলছেন দুর্নীতির কথা। তার মতে মানসবাবুর আমলেই সব থেকে বেশি দুর্নীতি হয়েছে এই ব্যাংকে। পাল্টা মানস রায় বলেন এটা ক্ষমতা ফিরে পাওয়ার প্রচেষ্টা। ওনার ইচ্ছে ছিল সেক্রেটারি হওয়ার। বোর্ডের অন্যান্য সদস্যরা মানতে চাননি। তারপর থেকেই তিনি কুৎসা নিন্দা শুরু করছেন। এটা সম্ভাব্য, নির্বাচন শেষ হয়ে গেলে হয়তো সমস্ত কোঅপারেটিভ ব্যাংকগুলো নির্বাচন ত্বরান্বিত হবে, কিন্তু আমাদের ব্যাংকে প্রচেষ্টা শুরু হয়ে গেছে। এআরও বসে গেছেন, এবার ভোটের পরবর্তী সময়ে হয়তো ভোট হয়ে যাচ্ছে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে আমাদের নির্বাচন হয়ে যাওয়ার কথা। কিন্তু এই প্রসঙ্গে আমাদের যেটা বক্তব্য, পূর্বতন বোর্ড যার ছিল সে বোর্ড এত তছরূপ করেছে, অথচ বাইরে প্রকাশ করছেন যে ব্যাংক ভীষণ ভালো চলছে, কিন্তু ফলশ্রুতি হলো একটা এ গ্রেড ব্যাংক এদের রাজত্বকালে সি গ্রেডে নেমে গেছে। এত ভালো চুরি করেছে, চুরির ফল হলো এটা, যাতে আগামী দিনে মানুষের কাছে এই বার্তা তোলা যায় যে ব্যাংকটাকে এই চুরি এবং তছরূপের হাত থেকে বাঁচাতে হবে। তো 5 বছরে এরা সংহতি ফান্ডের 35 লক্ষ টাকা হাওয়া করে ফেলেছে। ব্যাংকের জানলা, দরজা, আলমারি, পুরনো আসবাব প্রায় 15 লক্ষ টাকার অধিক সমস্ত বিক্রি করে ফেলেছে। তার কোনো হিসেব নেই, ব্যাংকের খাতাপত্রের হিসেব নেই। এবং 2020-21 পর্যন্ত প্রায় 3 কোটি টাকার কম্পিউটারের কাজ হয়েছে বিনা টেন্ডারে, এবং তার যে ফসল, লাভের ধন কার পকেটে গেছে এইগুলো সব জানা দরকার। না আছে অডিটের হিসেব ঠিক, না আছে ব্যাংকের ব্যালেন্স শিটের প্রকৃত অবস্থা, অথচ বাইরে বড় বড় কথা বলছে যে ব্যাংক নাকি এরা ভালো চালিয়েছে। লাস্ট যিনি স্পেশাল অফিসার এসছেন, তিনি প্রতি মাসে সরকারি দপ্তর থেকে পাঠানো অফিসার প্রতি মাসে 40,000 টাকা করে মাইনে নিয়েছেন ব্যাংক থেকে, যেটা তার নিয়ম বহির্ভূত জায়গা। 6 মাসে 2,40,000 প্লাস উনি অডিট করার নাম করে 5,000 থেকে 8,000 টাকা মাসে তুলেছেন। এছাড়া ফুয়েল, কনভেন্স এগুলো তো আছেই। এরপরে মেয়াদ শেষ হওয়ার আগে উনি একাই বোর্ড মিটিং করলেন সিইওকে সঙ্গে নিয়ে, এবং ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পরে
তাকে স্পেশাল এমডি এসএইচজি করে নিয়োগ করলেন সিইও, যিনি নিজেই ব্যাংকের টেম্পোরারি অফিসার। তিনি তার ঊর্ধ্বতনকে নিয়োগ দিলেন স্পেশাল অফিসার এসএইচজি করে। এগুলো কী করে হয়? এই অরাজক অবস্থা চলছে ব্যাংকে। দপ্তর থেকে অতি সত্বর নির্বাচন করে নতুন প্রতিনিধি এবং বোর্ড গঠন করে, এবং আমরা চাই স্বচ্ছতার সাথে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা মেম্বার তারা যাতে ভোট দিতে পারে। ক্ষমতায় আসার জন্য সবাই লড়াই করে। এই যে রাজনীতি, এখন দেখো পার্লামেন্ট ইলেকশন চলছে, কুৎসা, নিন্দা, মুখের ভাষার অপপ্রয়োগ, এই নিয়ে রোজ টিভিতে শো হচ্ছে। তো ক্ষমতাটাই আমাদের সমাজে একটা সবথেকে বড় মানে জায়গা এসে গেছে যে আমাকে এনিহাও ক্ষমতায় থাকতে হবে। আর যারা ধরো 65 বছর ক্ষমতায় ছিল তারা তো চাইবেই ভাই ক্ষমতায় ফিরে আসতে গেলে। দেখো আমি তোমাকে বলি, দেখো এই ব্যাংকের ইলেকশন কেউ দেখেনি। এরা যে বড় বড় কথা বলছে, 65 বছরে এরা ইলেকশন করেনি, সিলেকশন করেছে, কারণ এটা মেম্বার করতো না, তো নিজেদের লোক ছাড়া কাউকে মেম্বার করতো না। বিগত দিনে পুরীতে ব্যাংকের হলিডে হোম নিয়ে দুর্নীতির অভিযোগও তোলে নাগরিক সমিতি ওই পোস্টারে। এ বিষয়ে মানসবাবু পরিষ্কারভাবে জানিয়ে দেন, হাওড়ার এক ব্যক্তির কাছ থেকে হলিডে হোম নেওয়া হয়েছিল। ওই ব্যক্তি প্রতারণা করেছে, যা নিয়ে থানায় অভিযোগও হয়েছে। এর সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্কই নেই। না, হলিডে হোম তোমাকে বলি, পুরীতে একটা হলিডে হোমের ইনসিডেন্ট ঘটেছিল। আমরা যে হলিডে হোম নিয়েছিলাম গত 2 বছর ধরে, সেটা হাওড়ার এক ভদ্রলোকের থেকে, তারা পুরীতে একটা 20টা হোটেল মানে 20টা রুম ছিল, তার থেকে আমরা সম্ভবত 4টে রুম নিয়েছিলাম। তা আমাদের কাছে কিছু গ্রাহক এসে কমপ্লেন করতো যে এরকম রুমে গিয়ে দেখছে অন্য ভাড়া বসে আছে। ওরা কী করতো, আমাদের না জানিয়ে ভাড়া দিয়ে দিত। তখন আমরা এখান থেকে আমাদের একজনকে স্টাফকে, মানে স্টাফ না, আমরা রিক্রুট করে ম্যানেজার হিসেবে পাঠাতাম। তাকে থাকতে দিত না, আরেকজন ভয় দেখাতো, মেরে ফেলবো, এ করবো সে করবো, আরেকজনকে পাঠালাম, তাকেও সেম জিনিস করতো। তারপর আমরা করলাম কি, গ্রাহকদের সুবিধার্থে হলিডে হোমটা মানে ইস্যু করা বন্ধ করে দিলাম। কারণ প্রত্যেকেই কমপ্লেন করে যে পরিষ্কার করে না, তাও গিয়ে দেখি অন্য লোক শুয়ে আছে। করে ওর নামে আমরা কেস করলাম। ওকে প্রথমে জানানো হলো, ও সেই টাকা ফেরত দিল না, কেস করলাম। এবার কেস তুমি থানা থেকে খবর নেবে, ওরা কোর্ট থেকে অনেকবার ওকে চিঠি দিয়েছিল, আসেনি। তারপর এই আমাদের উত্তরপাড়া থানা থেকে পুরীতে গিয়েছিল ওকে অ্যারেস্ট করার জন্যে, কিন্তু গিয়ে জানতে পারে যে ও হসপিটালে ভর্তি আছে, ওর ব্রেনের কোনো সমস্যা আছে, বাঁচবে কি মরবে জানি না। তখনকার বড়োবাবু যিনি ছিলেন কানাইপুর ফাঁড়ি, উনি বললেন, মানুষরা আমরা ট্যাকে আছি, তো ওকে সুস্থ হলে ওকে আমরা অ্যারেস্ট করবো। তো সেই হিসাবে আছে, এটা আমাদের কিছু করার নেই। এটা বদমাইশি করেছে, আমরা সেটার জন্য আইনের ব্যবস্থা নিয়েছি। পূর্বতন বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাবার পর প্রশাসকের পদে বসেন অজয় দে। তিনি বলেন, ব্যাংক এখন চলছে সরকারি পরিচালনাধীন, সরকারি নিয়মনীতি মেনেই চলছে। বর্তমানে ব্যাংক যথেষ্ট লাভজনক জায়গায় আছে। গত কমিটির বিভিন্ন বিষয় নিয়ে পোস্টার পড়েছে ঠিকই, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ আমরা এটা তদন্ত করতে আসিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা বুঝবে। এখন চলছে সরকারি পরিচালনাধীন, সরকারি নিয়ম নীতি মেনেই ব্যাংক চলছে গত 18ই আগস্ট থেকে, এবং সমস্ত কিছু সরকারি কন্ট্রোলে চলছে। সরকারি অফিসারদের, সরকারি দপ্তরে এবং সরকারি যা যা নিয়মবিধি আছে সেই বিধি মেনেই সব ব্যাংক চলছে। এবং ব্যাংকে নির্বাচন সরকারি বিধি মেনেই হবে। সরকারি দপ্তর যথেষ্ট ওয়াকিবহাল আছে, সেই ব্যাপারে যা যা করণীয় তারা করছে। আর ব্যাংকের এবছর যে আমরা দেখেছি মার্চ মাসের শেষে ব্যাংকের কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে। আমি জানি না ছবিটা আপনাদের এখানে দেখা যাবে কি না। দেখুন, এখানে ছিল 27%, সেখান থেকে এনপিএ চলে এসছে 17%। এটা হচ্ছে সিস্টেম থেকে বেরিয়েছে। এখানে 10% এনপিএ কমে গেছে, লাভও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়ে গেছে, এবং অন্যান্য অনেক পারফরমেন্স ব্যাংকের আলো বেটার হয়েছে। তো সেইগুলো নিয়ে আমাদের মানে সভ্যদের কাছে আমাদের একটা জিনিসই জানানো, যে আপনারা ব্যাংকের প্রতি যথেষ্ট আস্থা যেটুকু রেখেছিলেন এবং রাস্তাটা ভবিষ্যতেও রাখবেন, এবং আমাদের কর্মচারী এবং সভ্যরা আপনাদের সঙ্গে আমাদের সহযোগিতা করেছেন, সেই জন্যই ব্যাংকের এত ভালো রেজাল্ট এখন রয়েছে। আর গত কমিটির বিভিন্ন বিষয় নিয়ে যেসব পোস্টারগুলো চলছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার, পুরী ঠুরি যেসব ব্যাপারগুলো নিয়ে পোস্টার, এগুলো নিয়ে আমাদের এখন কিছু বক্তব্য নেই, কারণ এটা আমরা তদন্ত করতে এখানে আসিনি। আমরা ব্যাংকে এসেছি, ব্যাংকটা যে মানে ব্যাংকের যে কাজকর্ম করার জন্য সরকার তার লোকজনকে পাঠিয়েছে। এখন সেক্ষেত্রে আমাদের পুরনো কমিটির যে কার্যবিধি নিয়ে বিভিন্ন প্রশ্ন জনগণ করছে বা মেম্বাররা করছে বা আমাদেরও করছে, চিঠিও দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে মাস পিটিশন আমাদের কাছে এসছে বিভিন্ন। আমরা তার উত্তরে বলেছি একটা জিনিসই, যে আমাদের
এগুলো নিয়ে যা যা করণীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সেই ব্যাপারে চিন্তাভাবনা করবেন বা সেটা করবেন। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এটুকু বলতে পারি যে ব্যাংকের এখন বর্তমান অবস্থা খুব স্থিতিশীল আছে, খুব সুস্থির আছে, ব্যাংকের অ্যাক্টিভিটি সব ঠিকঠাক আছে, কোনো নিয়ম নীতির বাইরে কিছু হয়নি। কোনো নিয়োগ নিয়ে যদি কারো চিন্তাভাবনা থাকে, এখানে ব্যাংকে যেভাবে নিয়োগ হয় ঠিক সেইভাবেই সমস্ত নিয়োগ হয়েছে। এবং অন্য দু একটা নিয়োগের ব্যাপারেও কেউ কেউ বলেছিলেন, কিন্তু এখানে কন্ট্রাকচুয়ালভাবে যেইভাবে নিয়োগ হয়, যেই পদ্ধতিতে নিয়োগ হয় ঠিক সরকারি নিয়ম নীতি মেনে ঠিক সেইভাবেই নিয়োগ হয়েছে। কারো যদি ব্যক্তিগত কোনো দেখার ইচ্ছা থাকে খুব যদি তার দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চান, তিনি ব্যাংকে আসতে পারেন। দেখানো যেতে পারে যে ব্যাংকের কী পদ্ধতিতে হয়েছে বা কী পদ্ধতিতে হয়ে থাকে এগুলো বা কীভাবে হচ্ছে। এতে সমস্ত সরকারি জায়গায় সমস্ত তথ্য জানিয়ে ঠানিয়ে এই কাজগুলো করা হচ্ছে। পোস্টার পড়ছে, এটা কি চেয়ার দখলের লড়াই দুই রাজনৈতিক দলের? আসলে ব্যাংক একটা তো নির্বাচন যখন সামনে এসছে, তাহলে সেই নির্বাচনে সবাই সেই ভোট উপলক্ষে তাদের সমস্ত কার্যকলাপ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং একটা লক্ষ্য আছে এই ব্যাংকের বোর্ডে কে কীভাবে আসতে চাইছে তাদের একটা লক্ষ্য নিয়ে নেমেছে। এবং সেই লক্ষ্যর মধ্যে কিন্তু বর্তমান প্রশাসনের কোনো ভূমিকা নেই। বর্তমান যারা চালাচ্ছেন ব্যাংক বা সরকার যেভাবে চালাচ্ছে এর সঙ্গে কিন্তু ব্যাংক এদের সাথে কোনোভাবেই যুক্ত নন। এবং ব্যাংক এরা যতদিন নির্বাচন না হবে ততদিন ব্যাংক সরকারি যে নিয়ম নীতিতে চলছে, সরকারি গঠন হবে সেই নিয়ম নীতিতেই চলবে। এবং নির্বাচন যে কমিশনার তারা যেভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বা যেভাবে দায়িত্ব করার কথা তা সঠিকভাবে সেইভাবে নির্বাচন করবেন। এই বিষয়ে মোটামুটি আমরা ভাবছি সেইভাবেই করা হবে। তবে হ্যাঁ, একটা কথা যে মানুষের এই ভোটের সময় একটুখানি তৈরি হয়, একটা পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশ তৈরি হচ্ছে বাইরে, সেটা নিয়ে আমরা তো আমাদের কিছু বক্তব্য নেই। এটা যারা করছেন তারা করবেন, তাদের ব্যাপার এটা, কিন্তু আমাদের এই নিয়ে কোনো বক্তব্য নেই। আর পূর্বতন কমিটির কোনো অ্যাক্টিভিটিস নিয়ে যেসব পোস্টারিংগুলো হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের তরফ থেকে কিছু বক্তব্য নেই। সেগুলো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা দেখার দায়িত্বে আছেন তারা দেখবেন, তারা বলবেন। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, রিশাগুটলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে 70 যোগাযোগ।